ঘরের মায়ের পিছনেই আমাদের পুজো করা শুয়ে রয়েছে গণেশ ঠাকুর। বিভিন্ন অঙ্গভঙ্গিতে তারা রয়েছে এবং যে আইডলগুলো তৈরি করা হয়েছে আইডল তুমি মুগ্ধ হতে বাধ্য। স্বপ্নের মধ্যে গণেশ ঠাকুর বিসর্জন যাচ্ছে, তারপর ঘরের মায়ের মধ্যেই আমরা মাতৃ প্রতিমাকে ওখানে পুজোর সময় দুই কলকাতার পুজোই দেখা হয়, উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা দুটো পুজোই দেখা হয়। কিন্তু আমার বাড়ির যেহেতু কাছে উত্তর কলকাতা, তাই আমার ছোটবেলা থেকে উত্তর কলকাতার পুজোগুলোতে আমি বেশি রিলেট করি এবং বেশি দেখি। আর তাই জন্য আজকে চলে আসলাম উত্তর কলকাতার আরও এক পুজো তোমাদের দেখানোর জন্য, জোড়াবাগান ছাত্র সংহতি। এবছরে ওদের ভাবনা আভাস, একদম সরু একটা গলি। উত্তর কলকাতা দেখবে এরকম গলির মধ্যে অনেকগুলো পুজো হয়, হাতিবাগানের পুজোগুলো গলির মধ্যে, এরকম সরু গলি, তার মধ্যেই পুজোটা সম্পন্ন হয় প্রত্যেক বছর। আচ্ছা, এখানে আসার জন্য নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে শোয়াবাজার। শোয়াবাজার থেকে তোমরা আসতে পারো আহিটোলার যে কোনো অটোতে উঠে যাবে বা বাসে উঠে যাবে। আহিটোলার পুজোটা দেখে আহিটোলার ঠিক অপোজিটের রাস্তা দিয়ে সোজা আসলেই জোড়াবাগান ছাত্র সংহতির পুজো মণ্ডপের একদম সামনে আমি প্রবেশ করে গেছি। সামনে যেটা দেখতে পাচ্ছি অনেকগুলো বস্তা রয়েছে এবং এরকম একটি বিরাট বড় অংশ রয়েছে যেটার মধ্যে থেকে ওই জলগুলো পাস করে, একদম রাস্তার ড্রেনেজ সিস্টেমের যে জলগুলো পাস করে তার মধ্যে একজন শুয়ে রয়েছে। একজন আমরা এই ধরনের দৃশ্য দেখতে পাই রাস্তায়, বিশেষ করে নর্থ কলকাতায় অনেক দেখতে পাই। সেরকম একটি দৃশ্য রয়েছে এবং ভিতরে সবার প্রথমে চোখ পড়বে হচ্ছে এই হ্যারিকেনটা জ্বলছে সেটার দিকে। আর এটা যে বানানো হয়েছে না, একদম পুরো রিয়েলিস্টিকের মতো লাগছে। মানে হঠাৎ করে এসে তুমি কোনোভাবে বুঝতে পারবে না এটা যে এরকম একটা আইডল এখানে রয়েছে, পুরোটা বুঝতে পারবে না হঠাৎ করে এসে। এটা গেল প্রথম পার্ট। তারপর তুমি যখন এদিক ওদিক তাকাবে তখন দেখতে পারবে এই নর্থ কলকাতা বা উত্তর কলকাতায় অনেক বনেদি বাড়ি রয়েছে। সেরকম বনেদি বাড়িতে অনেক ঝাড় ব্যবহার হয়, এরকম অনেক ঝাড় এদিকে ওদিকে রাখা রয়েছে। আমি ঢুকছি মণ্ডপের একদম ভিতরের পোর্শনটাতে। একটা কী বলবো, একটা বিস্ময়কর পরিবেশ সেটা সৃষ্টি করা হয়েছে টোটাল মণ্ডপ জুড়ে। একদম প্রথমেই এই যে অংশগুলো দেখলেই তোমরা বুঝতে পারছো যে কি এগুলো হলো ছৌ নাচের অংশ। হ্যাঁ, পুরোপুরি এই চারদিকে অনেকে ছৌ নাচ করছেন। আমি এখান থেকে টোটালটা দেখালে একটা বিস্ময়কর পরিবেশ সেটা কিন্তু সৃষ্টি হয়েছে এই টোটাল রাস্তার মধ্যে। একদম শুরুতে দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর রয়েছেন এবং গণেশ ঠাকুরের মূর্তিটা সবার আগে। হঠাৎ করে গণেশ ঠাকুর কেন রাস্তার মধ্যে? গণেশ ঠাকুর পিছনটাতে তো মেন মাতৃমণ্ডপ, আর গণেশ ঠাকুরের আশেপাশে এই যে যারা ছৌ নৃত্য যারা পারফরমেন্স করছে তারা কিন্তু রয়েছে, বিভিন্ন অঙ্গভঙ্গিতে তারা রয়েছে। এবং এই সামনেও এই যে একটা উট রাখা রয়েছে, এটাও এর মধ্যেও কিন্তু মানুষ থাকে। আমরা জানি যে ছৌ নাচ আমরা দেখেছি সকলে, যে ছৌ নাচে এই ধরনের অনেকে অনেক কিছু সাজে, সেটা কিন্তু সেজেছেন। এবং ছৌ নাচে আমরা জানি যে ব্যাপারটা কালারফুল হয়, ঠিক আছে, সব কিছু কিন্তু কালার থাকে। কিন্তু মণ্ডপটা ভালো করে ফলো করো তুমি, এবং ওপর থেকে নিচের অংশ টোটালটাই এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হঠাৎ করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেন? এটা একটা কাল্পনিক জগৎ, এই কাল্পনিক জগৎটাকেই এভাবে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট, মণ্ডপের ফার্স্ট পার্ট। প্রথমে তোমাদেরকে দেখালাম একজন পথিক যিনি এখানে শুয়ে রয়েছে, ঠিক আছে। তারপর মণ্ডপের সেকেন্ড পার্টে আমরা এইখানটাতে দেখতে পেলাম এরকম একটা অংশ যেখানে এই গণেশ প্রতিমা বিসর্জন যাচ্ছে। তার জন্য যারা ছৌ নৃত্য করছেন তারা রাস্তায় এরকম শোভাযাত্রা করে বিসর্জনের পথে গণেশ ঠাকুরকে নিয়ে যাচ্ছেন। বাকি রইল এই যে আইডলগুলো তৈরি করা হয়েছে সেগুলোর ফিনিশিং, সেটা কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি। ভিতরটাতে বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরের পার্টগুলো এইভাবে পুরোপুরি ছৌ নৃত্যের যেরকমটা থাকে, যেরকম মুখোশ থাকে, যেরকম পোশাক থাকে, সেরকম সেম টু সেম পোশাক, শুধুমাত্র সাদা এবং কালো। এই ভয়ঙ্কর যে রূপ সেটা আমরা দেখতে পাচ্ছি এই মণ্ডপের একদম ভিতরে প্রবেশ করলে। এটা গেল একটা পার্ট। এবার চলো ভিতরটাতে চলে যাব। এখানে এক একটা ক্যারেক্টারের এক একটা যে রূপ, এটা মনে হয় ব্রহ্মা, সেরকমটাই হয়তো লাগছে আমার, সেরকমটা তৈরি করা হয়েছে। এক একটা যে রূপ সেটা কিন্তু বিদ্যমান। আর টোটাল মণ্ডপের ওপরটা যদি আমি ফলো করি, তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু এরকম হোয়াইট কাপড়, যেটা এই সামনের যে ফ্ল্যাটটা সে ফ্ল্যাটের মধ্যেও রাখা রয়েছে, এবং একদম সাদা রঙের যে লাইট সেই লাইটটাও রাখা রয়েছে। এবং সবথেকে বেশি ভালো লাগছে হচ্ছে এই ঝাড়গুলো, এখানে ঝাড়গুলো জ্বলছে। যখন ছৌ নৃত্য হয় তখন মা দুর্গাও সেজে থাকেন বেশ কিছু মানুষজন, ঠিক আছে। মা দুর্গা, অসুর সবটাই সাজেন। তোমরা হয়তো দেখেছো কখনো না কখনো ছৌ নৃত্য। দেখো এখানে অরিজিনালি
গণেশ ঠাকুর সেজেছেন একজন। এই গণেশ ঠাকুরের প্রতিমা বিসর্জন যাবে, একদম সামনেই রয়েছে গণেশ। এই হলো এন্ট্রি ওদের, পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এন্ট্রি। ওপরটা একটুখানি যদি দেখাই, এই পার্টগুলোতেও কিন্তু এই ছৌ নৃত্যের যে জিনিসপত্রগুলো সেটা রয়েছে, যে উটের অংশগুলো, তারপরে এখানে আরও কিছু জিনিসপত্র সেটা রয়েছে, এই বিভিন্ন স্তম্ভ টাইপসের কিছু রয়েছে এটা, ঠিক আছে। আর এই হলো এন্ট্রি ওদের, এন্ট্রি দিয়ে ভিতরে প্রবেশ করছি আমি। এই জায়গাটা কিন্তু অন্ধকার, একদম অন্ধকার। একটা সাউন্ড আসছে আমার কানে, ঠিক আছে, সাউন্ডটা আমি শুনতে পাচ্ছি, এটা ভয়ঙ্কর সাউন্ড, সেটা কিন্তু আমি পাচ্ছি। আর এই দেখো, জানি না কতটুকু ভিজিবল, চারদিকটা এরকম অন্ধকার। আর এখানে দেখা যাচ্ছে একজন সাদা কাপড় পরে এরকম মুড়ি দিয়ে রয়েছে। এই জায়গাটা আসলে তোমার ভয় করবে, তার কারণ এই পরিবেশটাই সেরকমভাবে তৈরি করা। আমি জানি না কতটুকু ভিজিবল, কতটুকু দেখাতে পাচ্ছি। আমি যদি ব্রাইটনেসও বাড়াই তাহলেও কিন্তু বিষয়টা এরকমটাই বোঝা যাবে। আর এইখানে মনে হয় এগুলো রেডিয়াম টাইপের, এরকম অনেক ভূত, হ্যাঁ ভূতের অংশ, তারপরে এরকম অনেক ভয়ঙ্কর চিত্র সেটা ফুটিয়ে তোলা হয়েছে। লাইটটা দেখো যেটা ফেলা হয়েছে, ব্লু কালারের লাইট, ওপরে এরকম অনেক পুতুল, ছোট পুতুল, সে পুতুলগুলো রয়েছে। একটা ভয়ঙ্কর ব্যাপার। এখানে একটা পেঁচা দেখতে পাচ্ছি, ঠিক আছে, নিশাচর প্রাণী, একটা ভূত রয়েছে, কিছু খাচ্ছে হাতে, এই ধরনের অনেক কিছু মানে তোমরা লক্ষ্য করবে। এবং আবহটাও খুব ভয়ঙ্কর একটা আবহ এই পোর্শনে। ওভারঅল এই পার্টটাতে আর কিছু নেই, এই জিনিসগুলো দিয়ে পুরোপুরি এই পার্টটা তৈরি করা হয়েছে, এই অংশটা। ওপরের অংশটাও খানিকটা ঠিক এরকম। এবার যাব হচ্ছে পরবর্তী অংশে। আচ্ছা, এখানে লেখা রয়েছে যেটা, সেটা হচ্ছে ভূত.com, ঠিক আছে। এগুলো হাতের ছবি সেগুলো রয়েছে। চারদিকেই ভয়ঙ্কর দৃশ্য এবং আবহটাও ভয়ঙ্কর। চলে যাচ্ছি মণ্ডপের পরবর্তী পার্টে, অর্থাৎ যেখানে রয়েছে মা দুর্গা। এই হলো গর্ভগৃহ। ওয়াও, আমি সত্যি অবাক হলাম, মানে হঠাৎ করে দেখলাম যখন আমার গায়ে কাটা দিয়ে উঠল। এরকম একটি আইডল ঠাকুমা, একজন দিদা, তিনি রয়েছেন একদম সামনে, এবং তার পিছনেও চালচিত্র রয়েছে। তিনি আমাদের ঘরের মা দুর্গা। এখানে এসে চেঞ্জ হয়ে গেল আবহ, এখানে কিন্তু ওম আবহ, সে আবহ চলছে। আর চারদিকটা এবার তোমাদেরকে দেখাবো। চারদিকটাতে এই যে ঘটে করে জল নিয়ে আমরা তারকেশ্বর যাই, তারাপীঠ যাই, সেই ঘট দিয়ে টোটালটা সাজানো হয়েছে। এখানেও এই হোয়াইট আর ব্ল্যাক, এই দুটো কালার ব্যবহার করা। এরকম একটি বেদির ওপরে দাঁড়িয়ে রয়েছেন আমাদের ঘরের মা, বলা যেতে পারে একজন বয়স্ক মহিলা, যার ওই পাশটাতে রয়েছে চমক। আমি যাব, তার আগে দেখাই তোমাদের, একটু দেখাই পুরো ব্যাপারটা দেখো, পরিবেশটা দেখো। ওপরটাতে মহাদেবকে জল দিয়ে, শিবলিঙ্গে জল পড়ছে, সেটা কিন্তু দেখানো হয়েছে। এবং চারদিকটাতেই এই সে বাঁক রয়েছে, পুরোটাই বাঁক দিয়ে সাজানো। এই আমরা জানি যে ঘটে করে জল নিয়ে তারপর কিন্তু আমরা যাই লোকনাথ বাবার মন্দিরেই হোক সেটা, বা যে কোনো জায়গাতেই হোক, পুরো অংশটাই এত বাঁক ব্যবহার করা হয়েছে। এখানে প্রায় ধরা যেতে পারে 2000 বাঁক রয়েছে, 2000-3000 বাঁক রয়েছে, এত বাঁক ব্যবহার করা হয়েছে। এই তো কয়েকদিন আগেই সকলে বাঁক নিয়ে যাচ্ছিলেন। আচ্ছা, এবার দেখাই তোমাদেরকে এই যে ঘরের মা দেখলে তোমরা, তার পিছনে ঠিক কি রয়েছে দেখো, কতটা ইউনিক বেশ বিষয়টা। ঘরের মায়ের পিছনেই আমাদের পুজো করা মা দুর্গা, যিনি পূজিত হয়ে থাকেন প্রত্যেক বছর মা আমাদের ঘরে আসেন, এবং মায়ের হাতটা একদম অন্য রকমের, আর মুখটাও ভীষণ মিষ্টি। দুই মাকে একত্রে এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে মাঝের এই অংশটার মধ্যে। একটা অপূর্ব সুন্দর প্রতিমা, মাতৃ প্রতিমা, সেটা আমি দর্শন করলাম। এবং এই ওপরের পার্টগুলোতেও কিন্তু রয়েছে এই ঘটে যে অংশগুলো, এগুলো যেগুলোতে জল, যে পটগুলোতে জল নেয়, এবার বাঁক দিয়ে এরকম একটা ডিজাইন তৈরি করা হয়েছে।
যাই হোক, মোট কথা এই প্রতিমা দর্শন করলে মানে তুমি মুগ্ধ হতে বাধ্য। এতটাই সুন্দর একটি প্রতিমা। মায়ের হাতে কোনো অস্ত্র নেই, মা এখানে আশীর্বাদের ভঙ্গিমায় রয়েছেন, সকলকে আশীর্বাদ করছেন। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী পুরোপুরি এখানে পটচিত্রের মধ্যে আঁকা রয়েছে। এবং এই যে মাঝখানে রয়েছে অসুর আর সিংহ, সিংহ কিন্তু অসুরকে এখানে ছিঁড়ে খাচ্ছে, সেটা কিন্তু দেখানো হয়েছে। এই পার্টটা যদি ওয়াইডে দেখাই, বিষয়টা দাঁড়াচ্ছে খানিকটা ঠিক এরকম। অর্থাৎ ওভারঅল এই যে পরিবেশ, ওভারঅল পরিবেশটাই কিন্তু একটা আলাদা সৃষ্টি, আলাদা একটা জগতে তুমি প্রবেশ করবে, যেখানে তুমি দেখতে পারবে মা দুর্গার রূপ একদিকে, আর তোমার ঘরে যে মা রয়েছে সেই রূপ একদিকে। এক অনবদ্য সৃষ্টি বলা যেতে পারে। দারুণ লাগলো। টোটাল এই মণ্ডপে আসলে অবশ্যই তোমাদেরকে আসতে হবে, ভিজিট করতে হবে এই মণ্ডপে। বছরের ভাবনা আমাদের নাম দেওয়া হয়েছে আভাস। আভাস কথাটা মানে পূর্ব সংবেদ, যেটা স্পর্শনীয় করা যায় না, মানে একটা পরিকল্পিত মানে কল্পনীয় ভাবনা। আমাদের মণ্ডপে প্রথমে একজন মানে শ্রমিককে শোয়ানো আছে, মানে উনি শুয়ে আছে, তার ভাবনা, তার স্বপ্নেতে কি স্বপ্ন, একটা সাদা কালো স্বপ্ন, কোনোদিন কালারফুল হয় না। এই জিনিসটাই আমাদের তিনটে ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে আমরা দেখেছি কি আনন্দ কি, মানে একটা স্বপ্নের মধ্যে গণেশ ঠাকুর বিসর্জন যাচ্ছে, তারই একটা প্রতীকী এটা আমরা তুলে ধরেছি। ছৌ নাচে এটা যেরকম হয় বিসর্জনে ছৌ নাচে, যেগুলো আজকালকার দিনে যে যায়, ওই ছৌ নাচে ওটা সাদা কালো পুরোটা, যেরকম ছৌ নাচ এটা কালারফুল হয়, আমাদের এখানে সাদা কালোর মধ্যে তুলে ধরা হয়েছে। সেকেন্ড ধাপে আছে কি একটা ভয়ের পরিবেশ তৈরি করা, যেটা ভয়ের একটা ঘর আছে, ওখানে গেলে কি মনে একটা আতঙ্ক ভয় যেটা থাকে সেটা তুলে ধরা হয়েছে। থার্ড ফেসে হচ্ছে মা দুর্গা, যে মা দুর্গা যেখানে আছে সেখানে হাজারো কলসি দিয়ে আমাদের পুরো মণ্ডপটা পুরো সাজানো হয়েছে, এবং ওই কলসির জলের একটা এফেক্ট করা হয়েছে মা দুর্গার ওপরের মাথার ওপরে। এবং আমাদের ঠাকুরটা কলকাতা শহরের মধ্যে এমন একটা ইউনিক ঠাকুর, একই অঙ্গে দুটো রূপ। আমরা ওখানে ঠাকুরও রয়েছে এবং ঘরের মাও রয়েছে। যখন কিছু আতঙ্কের মধ্যে থাকি, তখন আমরা কাকে ডাকি? ঘরের মাকেই ডাকি, ঘরের মাকে সব কিছু বলি, ঘরের মাই সব কিছু ওখানে দেখে। তারপর ঘরের মায়ের মধ্যেই আমরা মাতৃ প্রতিমাকে ওখানে প্রতিষ্ঠা করেছি। আমাদের ভেতরে এটা আমাদের পুরো পরিকল্পনা করেছে সঞ্জয় বর্মন, এবং মাতৃর প্রতিমা করেছে দেবরাজ ভৌমিক। সাধারণের জন্য কি খুলে গেছে? সাধারণের জন্য গতকাল আমাদের ওপেনিং হয়ে গেছিলো। আমাদের বিধায়িকা ডক্টর শশী বাজা ওপেনিং করে দিয়েছেন। সাধারণের জন্য আমাদের মণ্ডপ ওপেন করা আছে। আপনি একটুখানি রুটটা বলে দিন, কীভাবে আসবে? নিয়ারেস্ট মেট্রো স্টেশন, নিয়ারেস্ট লোকাল ট্রেন স্টেশন, বাস স্টপেজ কোনটা, কীভাবে আসবে? নিয়ারেস্ট বলতে গেলে এখান থেকে আপনি যদি আসেন শোভাবাজার মেট্রো, ওখান থেকে তো যদি অটো ধরেন জোড়াবাগান পাওয়ার হাউস, ঠিক আছে। আর এদিক থেকে যদি গিরিশ পার্ক থেকে আসেন, গিরিশ পার্ক থেকে বিরনি স্ট্রিট অটো, জোড়াবাগান মোড়, ওখান থেকে 5 মিনিট হেঁটে জোড়াবাগান ওয়াটার ট্যাঙ্ক, ঠিক ওয়েস্টার্ন সাইড, মানে পশ্চিম দিকে পেছন দিকটাতে আমাদের পূজা মণ্ডপ জোড়াবাগান ছাত্র সংহতি। এবং গুগলেও মারলে যদি জোড়াবাগান ছাত্র সংহতি আমাদের এখানে গুগল আইডিতে দেখিয়ে দেবে। লোকাল ট্রেন স্টেশন এখানে বড়বাজার স্টেশন আছে, আইটলা শোভাবাজার রেল স্টেশন আছে, এবং আইটলা লঞ্চঘাট। যারা হাওড়া থেকে আসবে তারা আইটলা লঞ্চঘাটে নামবে, বা বাঁধাঘাট থেকে নামলেও আইটলা লঞ্চঘাট, ওখান থেকে 10 মিনিট হেঁটে বা বাই অটো জোড়াবাগান মোড়, ওখান থেকে হেঁটে পেছন দিকে। বাসে 215 আসে হাওড়া থেকে। এমনি বাস যদি শ্যামবাজার থেকে যে মিনি বাসগুলো টুয়ার্ডস যে বাসগুলো হাওড়া যাচ্ছে, সবকটা বাস জোড়াবাগান ওপর দিয়ে যাচ্ছে, সেখানে গেলে জোড়াবাগান পার্কের পেছন দিকে আমাদের পুজো মণ্ডপ দর্শন করা যাবে। দর্শনার্থীদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট, দর্শনার্থীরা আসুক, আমাদের পুজো মণ্ডপটা পরিদর্শন করুক। আমাদের যেহেতু খুবই ইয়ং ছেলেরা, মানে একটা পুজো করতে গেলে যেটা বয়স্ক লোকরা থাকে, সেখানে আমাদের সব নিয়ং ছেলেরা রয়েছে, নিজেরাই মিলে করছে। এটা আমাদের স্বল্প বাজেটেরই পুজো, এমন কোনো হ্যাবক কিছু না। সাধারণকে বলবো একবার এসে আমাদের মাতৃ প্রতিমা মণ্ডপটা দেখে যাও, ভালো লাগবে। এই ভিডিওটার মধ্যে দেখানোর চেষ্টা করলাম জোড়াবাগান ছাত্র সংহতির পুজোটা কীভাবে সেজে উঠেছে। কেমন লাগলো ভিডিওটি সেটা আমাকে অবশ্যই জানিও। খুব সুন্দর একটি ভাবনা, বিশেষ করে প্রতিমা, অনবদ্য প্রতিমা। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।